যতদিন বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচারে হাত না দেবে ততদিন বুঝতে হবে যে জিয়াউর রহমান নিয়ে ওদের মায়া কান্নাটার মধ্যে কোনো গভীরতা নেই, এটাতে রাজনীতি আছে, সেই দিকে বিএনপির কিন্তু কোনো আগ্রহ নেই। তো যেই দল জেনুইন জিনিসগুলোতে হাত দেয় না, সেই দলের হাতে আসলে বাংলাদেশের অর্থনীতি বলুন, উন্নতি বলুন, রাজনীতি বলুন, কিভাবে আপনি সেই জায়গায় সেই দলকে সেই ভারটা আপনি দিবেন? তারা তো জেনুইনলি কাজটাই করতে চায় না, কোনো কাজই জেনুইনলি তারা করবে না। তারেক রহমানকে একবার বলতে শুনেছিলাম যে জিয়াউর রহমানের হত্যার বিচার করলে কি জিয়াউর রহমান ফিরে আসবে? একটা জায়গায় শুধু তারেক রহমানকে বলি যে উনি ওনার সরকারের ওনার পারফরমেন্সের উন্নতি করতে হলে 2টা কাজ যদি উনি 6 মাস করেন, আগামী 6 মাস, তাহলে উনি অনেক অনেক ওনার যে সরকারের পারফরমেন্স এটা অনেক বাড়াতে পারবেন। সেটা হলো যে উনি যদি, তারেক রহমান যদি সঠিক বাংলা লেখা, সঠিক ইংরেজি লেখা, অর্থাৎ মানে যেভাবে ব্যাকরণ ভিত্তিক লেখা শেখেন 6 মাস বাংলাদেশ, মানে বসে বসে ঘরে দিনে 2 ঘন্টা মাস্টার রেখে, তাহলে দেখবেন তার সরকারের পারফরমেন্সের অনেক উন্নতি হয়েছে। মানুষের যে কোনো উন্নতি কিন্তু ব্যাকরণ থেকে শুরু হয়, ব্যাকরণ যদি না থাকে এটা লাগামহীন একটা জিনিস হয়ে যায়। কিন্তু এখন আমরা দেখছি যে আকাশ পাতাল তফাৎ, মানুষ দ্রুত বুঝতে পারছে যে শেখ হাসিনা সরকার কি ছিল, কতটা জনবান্ধব ছিল, বাংলাদেশের মানুষের জন্য কত উপকারী ছিল। সেই বিবেচনায় এই তারেক রহমানের সরকার কতটা আসলে বাংলাদেশের জন্য একটা বিব্রতকর অবস্থা, সেটা মানুষ দেখতে পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের কূটনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, এইসব ব্যাপারে বিএনপি যেমন অন্ধকারে, সাধারণভাবে দেশের মানুষও অন্ধকারে। তারপরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল বানিয়েছেন, আর সেই মেট্রো রেলের নিচে বিএনপি গরুর হাট বসিয়েছে, সেখানে আবার 2 মন্ত্রী 2 রকম কথা বলছে। তারেক রহমানের আসলে কিচ্ছু করার নাই, ওনার কূটনীতিতে সেই ট্রানজ্যাকশনাল, অর্থাৎ পুরো সরকার, সেই 24-এর জঙ্গি, তারপরে ইউনুস, তারপরে তারেক রহমানের বিএনপি, সবার এখন একমাত্র আশ্রয়দাতা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কূটনীতিতে তারেক রহমানের সরকার পরিপূর্ণভাবে স্থবির। এটা অবশ্য ফরেন মিনিস্ট্রির কর্মচারীদের জন্য একটা সুবিধা হয়ে গেছে যে কাজকর্ম নাই, তাড়না নাই, কিচ্ছু নাই, বেতন নাও। প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির বর্জ্য পরিষ্কার দেখার জন্য সরেজমিনে বের হয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসককে নিয়ে, এবং তিনি 2জন সরকারি কর্মচারীকে ওএসডি করেছেন। এটা বেশ প্রশংসার সাথে কেউ কেউ উচ্চারণ করছেন। এই ব্যাপারগুলো দেখার পর এবং তারেক রহমানের অন্যান্য কর্মকাণ্ড দেখার পর আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে যে আসলে বাংলাদেশের সরকার প্রধানের কাজটা কি? বিএনপি সরকারের 100 দিন পার হয়ে যাওয়ার পরও আমরা কিন্তু সরকারের কার্যক্রম এইসব চটকদার বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখছি। তারা একটা মাত্র কাজ করেছেন, সেটা হলো যে আমেরিকা থেকে বোয়িং কেনা। এছাড়া কিন্তু 3 মাস চলে যাওয়ার পরও এই সরকার কোনো সাবস্ট্যান্টিভ কোনো কাজ করেনি। 3 মাস জাতীয় জীবনে অনেক বড় সময়। আসুন আমরা একটু খতিয়ে দেখি তারেক রহমান কি করতে পারেন বা কি করতে পারেন না, এবং তার সরকারের দ্বারা বাংলাদেশের কি উপকার হবে। এই পর্যন্ত তারেক রহমান যে কাজগুলো করেছেন, যেমন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন, এগুলো যদি প্রধানমন্ত্রীকে করতে হয় তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এই প্রধানমন্ত্রীর হাতে প্রচুর কাজ আছে, এই দেশের কোনো সমস্যা নাই, দেশের মানুষ দুধে ভাতে আছে। প্রধানমন্ত্রী একটা, তার যেহেতু করার মতো কোনো কাজ নাই, তাই তিনি এমন এমন কাজ করছেন যেগুলো বিজ্ঞাপনে ব্যবহার করার মতো, এবং সেগুলো করেই তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের কূটনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, এইসব ব্যাপারে বিএনপি যেমন অন্ধকারে, সাধারণভাবে দেশের মানুষও অন্ধকারে। অথচ একজন প্রধানমন্ত্রীর কিন্তু মূল কাজ হয় ওগুলোই, এবং বাংলাদেশের মতো দেশে একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাবনাটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থনীতি, উন্নয়ন, ভবিষ্যৎ, রাজনীতি, এগুলো হলো একজন প্রধানমন্ত্রীর কাজ। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা তারেক রহমানকে নিঃসুপ দেখি, তার মন্ত্রী সালাউদ্দিনকে সরব দেখি। কূটনীতির ব্যাপারে তারেক রহমানের কোনো বক্তব্য নাই, অর্থনীতির ব্যাপারে কোনো বক্তব্য নাই। কিন্তু নাই কেন? আমার মনে হয় না থাকার প্রধান কারণ হলো তারেক রহমান এই বিষয়গুলোর উপর আসলে কথা বলারই কোনো ধরনের সক্ষমতা এখন পর্যন্ত তৈরি করেননি। তিনি ছোটবেলা থেকে রাজনীতি করছেন, আমরা সেটা জানি। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির প্রধান সংগঠক। বিএনপির সংগঠনে ওনার কাজের সবাই সুনাম করে, আমি সুনাম করতে চাই।
এবং 17 বছর তিনি এখন যেই পদে আছেন এই পদে আসীন হওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা উনি কাজ করেছেন, সেটাও সত্য কথা। আমরা দেখেছি যে উনি বিভিন্ন জায়গায় এঙ্গেজড ছিলেন। তারপরে 24-এর যে জঙ্গি উত্থান, সেখানে তিনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন এবং ভবিষ্যতে কোনোদিন তার এসব কর্মকাণ্ড প্রকাশিত হবে। সেগুলো প্রকাশিত হওয়ার পর তারেক রহমান সম্পর্কে নতুন করে তার রাজনৈতিক ইতিহাস লিপিবদ্ধ হবে। আমি সেগুলো এখানে বলে তাকে কলঙ্কিত করব এমনটা মনে হবে বিধায় আমি সেগুলো নিয়ে এখানে কথা বলতে যাচ্ছি না। যথাসম্ভব আমার কথাগুলো তারেক রহমানের জন্য একটা কনস্ট্রাকটিভ সমালোচনা হিসাবে দেখা হোক, আমি সেই দিকেই আমার কথাবার্তা সংযত রাখার চেষ্টা করি। তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি খুব বেশি ওখানে যাই না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তো অন্তত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমার নখদর্পণে, তাই না? এখানকার আগা থেকে গোড়া পর্যন্ত সবই আমি জানি, সবকিছু বলি না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে তারেক রহমানের সরকার গত ফেব্রুয়ারি মাসে তো তারা ক্ষমতা গ্রহণ করলো। কূটনীতিতে তারেক রহমানের সরকার পরিপূর্ণভাবে স্থবির। এটা অবশ্য ফরেন মিনিস্ট্রির কর্মচারীদের জন্য একটা সুবিধা হয়ে গেছে যে কাজকর্ম নাই, তাড়না নাই, কিচ্ছু নাই, বেতন নাও। আর ফরেন মিনিস্ট্রি কাজ করলেও তো অনেক কাজ দেখা যায় না, কিন্তু সত্য কথা হলো এই সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো বা কূটনীতি চালানোর মতো কি কাজটা তারা করবে? খলিল সাহেব, এই লোকটা এতটাই বলবো যে রহস্যময় যে তার কিন্তু কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া নাই। একজন বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বোধহয় খলিল একমাত্র হবে বর্তমানে যার কোনো টুইটার অ্যাকাউন্টই নাই। থাকলেও পরিচিতিমূলক কিছু নাই। সে হয়তো টাউট বাটপার থাকার সময় আমেরিকাতে রজার খলিল হিসাবে থাকার সময় কিছু থাকতে পারে, আমি অন্তত পাইনি। কোনো দেশের ফরেন মিনিস্টারের একটা টুইটার অ্যাকাউন্ট থাকে না, তার নিত্যদিনের কার্যক্রম সে ওখানে প্রকাশ করে না, এমনটা এখন আর কোনো দেশের ক্ষেত্রে আপনি পাবেন না। কোনো দেশের ক্ষেত্রে না। আপনি একেবারে ছোট 50,000, 60,000 বা 2 লাখ অধিবাসীর একটা দেশকে খুঁজে বের করেন, আপনি দেখবেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী তার একটা মোটামুটি শোভন একটা টুইটার অ্যাকাউন্ট, যেটাকে এক্স এখন আমরা এক্স বলি আর কি, সেই অ্যাকাউন্টটা আছে। খলিল সাহেবের তাও নাই। তাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তার একটা টুইটার অ্যাকাউন্ট আমি দেখলাম, সেখানে 50-60,000 ফলোয়ার আছে, কিন্তু সেখানে পররাষ্ট্র বিষয়ক কোনো কার্যক্রমের কোনো ফিরিস্তি নাই। ফরেন মিনিস্ট্রির একটা টুইটার অ্যাকাউন্ট আছে যেটা আমার নিজের হাতে খোলা, সেখানে এপ্রিল-মে মাসে 4-5টা পোস্ট আছে, তাও 2-1টা অ্যাক্টিভ রাষ্ট্রদূতের কল্যাণে ওখানে 2-4টা পোস্ট ঢুকেছে। এছাড়া এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এখানে কিছু হচ্ছে। ওদের ফেসবুকে অনেকগুলা পোস্ট আছে ফরেন মিনিস্ট্রির, সেখানেও আসলে একে তো পোস্টগুলোর মান খুবই খারাপ, টুইটার অ্যাকাউন্টের পোস্টের মান আরও খারাপ। অবশ্য ফরেন মিনিস্ট্রির টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক পোস্টের অ্যাকাউন্ট একমাত্র আমি যে সময় ফরেন মিনিস্ট্রিতে এই ডিজি পাবলিক ডিপ্লোমেসি ছিলাম, ওই সময়টাই একমাত্র কি বলবো যে মানসম্মত পোস্ট প্রকাশিত হয়েছে। এর আগে পরে যেগুলো হয়েছে এগুলোর আসলে কোনো মান নাই। আর একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট অ্যাকাউন্টে যেভাবে লিখতে হয়, ফেসবুকে যেভাবে লিখতে হয়, সেটা আমাদের আওয়ামী লীগের সরকারও পারে নাই। না পারলেও আওয়ামী লীগ সরকারের, যেমন আমাদের শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী, ওনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে একটা নেক ছিল। আবার আমাদের যে মন্ত্রী ছিলেন মোমেন সাহেব, ওনার এই বয়সেও ওনার কিন্তু যথেষ্ট আগ্রহ ছিল সব কিছু নিয়ে। নানান কারণে নানান কিছু হয় না, কিন্তু অন্তত নিয়মের মধ্যে তাদের একটা আগ্রহ ছিল, কিন্তু এখন যারা আছে এদের সেই আগ্রহটাও নাই। আর সার্বিকভাবে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ডিপ্লোম্যাট নামধারী কর্মকর্তা, এদেরও লেখাপড়ার মান, বলার মান সব কিন্তু অধোগতিতে। অর্থাৎ আমরা যখন ফরেন মিনিস্ট্রির চাকরিতে ঢুকি 2001 সালে, তখন পর্যন্ত কিন্তু ফরেন মিনিস্ট্রিতে যারা মোটামুটি ভালো, আমি তো অফিসার কথাটা কখনোই ব্যবহার করি না, কিন্তু বোঝার জন্য মাঝে মাঝে করতে হয়, যারা মানে অফিসার বলে যারা পরিচিত, তাদের মধ্যে যারা ভালো, তাদের একটা মোটামুটি একটু ফ্লেয়ার ছিল। ফ্লেয়ার বলতে অন্তত 2 কলম লিখতে পারতো, পড়তে পারতো বা ছিল। তারপরেও আমরা তো কোনো বাংলাদেশের যে অবসর নেয়া কূটনীতিক, তাদের মধ্যে হুমায়ুন কবির ছাড়া কাউকে পাবলিক ডোমেইনে দেখি না। আর আমাদের 2-1 জন আছেন এখন, যেমন এখন আমরা ডক্টর খলিলুর রহমানকে দেখি। এই খলিল সাহেবকে আবার ওই খলিলের সাথে অনেকে মিলিয়ে ফেলে, ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমান পত্রিকায় লিখছেন, ওনার ফেসবুকে উনি লিখছেন, এগুলো উনি খুব গভীরে যান কোনো একটা বিষয়ে।
এর বাইরে তো আমরা দেখি না কোনো কূটনৈতিক বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক কিছু একটা করছে। আর হুমায়ুন কবির তো নষ্ট হয়ে গেছেন। আমি আরেক জায়গায় বলেছিলাম অত্যন্ত সম্ভাবনাময় একজন মানুষ ছিলেন বাংলাদেশের কূটনীতি ব্যাখ্যা করার জন্য বা এই জিনিসগুলা, কিন্তু উনি এতটাই 24-এর জঙ্গি আন্দোলন ওনাকে ঘূর্ণিঝড়ে ফেলে দিল, না পেলেন কোনো লাভ, না কিছু করলেন। আজকের এই কথাগুলো ফরেন মিনিস্ট্রি নিয়ে না, তবু প্রসঙ্গক্রমে বললাম কারণ এই মন্ত্রণালয়ে তো অনেক কিছু জানি। দেখা গেল যে একটা মন্ত্রণালয় দিয়েও যদি আপনি বিচার করেন, তারেক রহমানের আসলে কিচ্ছু করার নাই। ওনার কূটনীতিতে সেই ট্রানজ্যাকশনাল, অর্থাৎ পুরো সরকার, সেই 24-এর জঙ্গি, তারপরে ইউনূস, তারপরে তারেক রহমানের বিএনপি, সবার এখন একমাত্র আশ্রয়দাতা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারেক রহমান কোথায় বিদেশ ভ্রমণ করেন, এটাও তো তারেক রহমানের বড় সীমাবদ্ধতা। আমাদের মতো দেশে একটা নতুন সরকার গঠন করলে বিভিন্ন পরাশক্তিরা বা আশেপাশের দেশগুলো সেই সরকার প্রধানকে দাওয়াত দিবেন, উনি বিদেশ ভ্রমণ করবেন। আমরা এটা শেখ হাসিনার সময় সবসময় দেখেছি যে উনি এটাই হয়, কিন্তু তারেক রহমান তো কোথাও দাওয়াত পেয়েছেন সেটাও শুনি না। এগুলো নিয়ে গোলাম মাওলা রনি অনেক মুখরোচক ভিডিও করে, এগুলা হয়, কিন্তু আসলে ওনার বিদেশ সফরও মনে হচ্ছে উনি করতে ভয় পাচ্ছেন, কোথায় করেন। আসলে এইরকম অবস্থা হলে কে কি করবে? তারেক রহমান যে পরিমাণ সীমাবদ্ধতা নিয়ে সরকারে এসেছেন, আমার এক বন্ধু ওই দিন আমাকে মেসেঞ্জারে জানালেন যে খলিল তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করিয়ে দিবে। খলিল তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করিয়ে দিলে কি আর হবে? প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা হবে, এই তো। তো জিয়াউর রহমানের সাথে সবাই করেছে। তো এগুলো গুরুত্বপূর্ণ কিছু বহন করে না বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে। আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে, তার কার্যক্রম দেখি, তার মন্ত্রণালয়ের কোনো কি ইফেক্টিভ কিছু আছে বাংলাদেশে? সেখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের উপর, তাদের স্থানীয় নেতাদের উপর যে পরিমাণ নির্যাতন এই তারেক রহমানের সরকারের আমলে চলছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। আজকেও দেখলাম যে কুষ্টিয়াতে একজন নেতাকে পা বেঁধে মাথা ঝুলিয়ে কিন্তু বিএনপির সন্ত্রাসীরা মারধর করছে। কোনো ধরনের আপনার রাজনৈতিক সাফল্য নাই, অর্থনৈতিক সাফল্য নাই, ভবিষ্যৎমুখী কিছু নাই। হামে মারা গেল এতগুলো শিশু, সেখানে কোনো কার্যকর ভূমিকা নাই। কিন্তু এরা সবাই, হ্যাঁ, আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের পেটানোর ক্ষেত্রে সবাই কিন্তু মোটামুটি সমান দক্ষতা দেখাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই বিএনপিকে আমরা হিসাবে কমে নিচ্ছি, কিন্তু বিএনপি তো সবচেয়ে বেশি আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে 24-এর জঙ্গি উত্থানের পর থেকে। কারণ এদেরই তো পেশি শক্তি আছে, বাকিদের পেশি শক্তি তো সীমিত। জামাতের পেশি শক্তি অনেক বেশি থাকলো, জামাত কিন্তু এখানে চাতুর্যের সাথে অনেক কিছু করেছে, যেটা বিএনপি সেই চাতুর্যটা গ্রহণ করতে পারেনি। ফলে আওয়ামী লীগের উপর সবচেয়ে অত্যাচারী হিসাবে কিন্তু বিএনপি দাঁড়িয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এগুলা বন্ধ করার কোনো ধরনের আগ্রহ আছে কি? তারপরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল বানিয়েছেন, আর সেই মেট্রো রেলের নিচে বিএনপি গরুর হাট বসিয়েছে। সেখানে আবার দুই মন্ত্রী দুই রকম কথা বলছে। যোগাযোগ মন্ত্রী খুব অসহায়ভাবে বলছে যে এটা তো আসলে ওই সিটি কর্পোরেশনের বিষয়, মানে তাকে দুঃখিত মনে হলো যে আসলে তো যে কেউ যে কোনো দায়িত্বে থাকলে তাকে দুঃখিত মনে হবে। ধরেন যোগাযোগ মন্ত্রীর আন্ডারে তো এই মেট্রো রেলগুলো, তো তার তো কষ্ট লাগবেই। কিন্তু আবার ওই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সে বলল যে না, ওইখানে গরুগুলো বৃষ্টির সময় ওগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর গরুগুলোকে, হ্যাঁ, মেট্রো রেলের যে আপনার স্কেলেটার সেখানেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান দিয়ে নামাচ্ছে। কি পরিমাণ আসলে যারা এই কাজগুলো করে এবং তাদের যে সংগঠন বিএনপি, এদের চোখ কত নিচের দিকে, এটা কিন্তু ওই তারেক রহমানের, আমি যে কথাগুলো বলে শুরু করেছিলাম, যে তারেক রহমানেরও কিন্তু একটা পরিচিতি কিন্তু এখানে পাওয়া যায়। আসলে উনি বিদেশে ছিলেন, সবকিছু ছিলেন, কিন্তু আসলে কোনোভাবেই যে উনি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারেননি, সেগুলোর জন্য আর কি লাগে যে যেখানে মেট্রো রেলের মতো যে স্থাপনাগুলো অত্যন্ত আমি বলবো যে সফিস্টিকেটেড, এগুলোকে তো সেভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। সেখানে আপনারা, হ্যাঁ, শত শত গরু ঢুকিয়ে দিয়েছেন, গরুর হাট বসিয়েছেন, পরে আবার অস্বীকার করছেন। বাস্তবতা হলো যে সেখানে গরু কেনা বেচা হয়েছে এবং সেখানে স্কেলেটারে বড় বড় গরু তোলা হয়েছে। এগুলো হলো বাস্তবতা। এই জিনিসগুলো তারেক রহমান সরকারের আমলে হচ্ছে। তারেক রহমানের সরকারের যে বড় মন্ত্রীগুলো, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল সাহেব বা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের কাছ থেকে আমরা কি আসলে কোনো কথাবার্তা পাই রাজনীতির কথাবার্তা ছাড়া? অন্তত ইকোনমি মিনিস্টার বা ফাইন্যান্স মিনিস্টারকে তো দেশের অর্থনীতি নিয়ে কথা বলা উচিত। তার কথাবার্তা এখনো কিন্তু খুবই সাধারণ মানের। তো এই অবস্থা হলো তারেক রহমান সরকারের সার্বিক ব্যবস্থা। 3 মাস চলে গেল, প্রধানমন্ত্রীর এখনো সেই সুনামের মধ্যে উনি থাকতে চান। ওই যে বর্জ্য পরিষ্কারে উনি হাত দিতে চান। এগুলো আসলে আমাদের দেশে না, প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের কাজের তো কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে তো বড় বড় কাজগুলো করতে হবে। আর বর্জ্য ম্যানেজমেন্ট, এগুলোতে আমাদের সিস্টেম
গুলো তো কার্যকর করতে দিতে হবে। একজন প্রধানমন্ত্রী যদি এইসব কাজ করেন, বা আমরা এর আগে অবশ্য ওবায়দুল কাদেরকেও দেখেছি যে বিভিন্ন স্থানকাল পরিদর্শন করে কাজ করে, এগুলো একদিক থেকে হয়তো ঠিক আছে, কিন্তু আরেক দিক থেকে হলো কি, এগুলো হলো যে অব্যবস্থাপনা ম্যানেজমেন্টের জন্য খুব সিস্টেমকে ঠিক না করে তারা কসমেটিক শো করেন, যেটা হয়তো সরাসরি মানুষকে খুশি করে, কিন্তু আবার একটা বড় গাফিলতিও তৈরি হয় যে মন্ত্রী না গেলে তো সেখানে আর ওরা কোনোদিন ঠিক হবে না, মন্ত্রী আবার 10 বছর পরে কবে আসবে, এই 10 বছর যা ইচ্ছা তাই চলুক, তাই না? বাংলাদেশের যে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হলো দুর্নীতি। দুর্নীতির দুটো কারণ আছে, দুটো কারণের মধ্যে বড় একটা কারণ হলো বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে আছে সেটা, আরেকটা হলো বাংলাদেশের এই যে বিশাল জনসংখ্যা, হ্যাঁ, কোটি কোটি মানুষ সন্তান জন্ম দেওয়া হয়েছে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। যে দেশে 8 থেকে 10 কোটি মানুষ বসবাস করলে এটা 100% স্যাচুরেটেড হয়, স্যাচুরেটেড অতিপৃক্ত দ্রবণ। বাংলাদেশে যদি 8 কোটি জনগণ হয়, সেটা হলো যে একটা অতিপৃক্ত দ্রবণ হয়ে যায়। অতিপৃক্ত দ্রবণ আমার ইন্টারমিডিয়েটে পড়ার জ্ঞান দিয়ে বলছি যে অর্থাৎ ধরেন চিনির শরবত, পানিতে চিনি এমন পরিমাণ আছে যে এটা আর আর চিনি নিতে পারছে না, তারপরও যদি চিনি দেয়া হয় এবং চিনিটা যদি কোনো কারণে গুলে থাকে তখন সেটা অতিপৃক্ত দ্রবণ হয়, কিন্তু অতিরিক্ত চিনি গিয়ে ওই গ্লাসের নিচে গিয়ে বসবে অথবা উপর দিয়ে পড়ে যাবে। তো বাংলাদেশে যদি 8 কোটি মানুষ বসবাস করে সেটাই কিন্তু অতিপৃক্ত দ্রবণ হয়ে যায়। হ্যাঁ, আপনি 200 বছর পরেও যত উন্নতি হবে সভ্যতা, সেখানেও কিন্তু 8 কোটি মানুষ বাংলাদেশের জন্য বেশি। সেখানে যদি 18 কোটি থাকে, 10 কোটি বেশি, তো এইখানে হবে না, দুর্নীতি তো হবেই, দারিদ্র্য আপনি সঠিক মতো দূর করতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এত জঙ্গি বেড়েছে, এটা কিন্তু সীমাহীন মানুষ বাড়তে দেওয়ার কারণেও কিন্তু এটার জন্য দায়ী। মৌলবীগুলো তো চাই বাংলাদেশে সীমাহীন মানুষ বৃদ্ধি হোক। এই দুটো হলো বড় জিনিস বাংলাদেশের দুর্নীতির। তারপরে হলো যে তৃতীয় যেটা, মানে যে কারণে দুর্নীতিটা সীমার মধ্যে আনা যায় না, সেটা হলো সিস্টেম গড়ে তোলা। সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে ডিজিটাইজেশন একটা বড় কাজ করতে পারতো। সেটা শেখ হাসিনার আমলে অনেক কাজ হয়তো হয়েছে, বাট অনেক জায়গায় হওয়ার পরেও আমরা দেখেছি যে সেটা কাজ করে না। যেমন এনআইডি করার ক্ষেত্রেও কিন্তু যার পাসপোর্ট আছে তাকে আবার ওই ওই যে ফিল্ড কর্মচারী তাকে গিয়ে ঘুষ দিতে হয়। আমরা কখনো সিস্টেমটা আসলে এখন পর্যন্ত গড়েই তুলতে পারিনি। দুর্নীতি তো হবে। আর সেটা মন্ত্রীরা যদি সিস্টেম গঠন করেন, সরকার প্রধানমন্ত্রী, তখন সেটা একটা কাজ হয়। সেটা না করে তারা ফিল্ড পরিদর্শন করে পত্রিকায় নিউজ পেপারে খবর করে দেশ চালান। এগুলো কবে আমাদের এই মানে আমাদের এই জিনিসগুলো কবে এগুলোতে পরিবর্তন আসবে, কবে তারা শিখবে? যা হোক, অনেক কথা বললাম। একটা জায়গায় শুধু তারেক রহমানকে বলি যে ওনার সরকারের ওনার পারফরমেন্সের উন্নতি করতে হলে 2টা কাজ যদি উনি 6 মাস করেন, আগামী 6 মাস, তাহলে উনি অনেক অনেক ওনার যে সরকারের পারফরমেন্স এটা অনেক বাড়াতে পারবেন। সেটা হলো যে উনি যদি, এটা যে কোনো মানুষের জন্য সত্য, তারেক রহমানের জন্য একটু বেশি সত্য, সেটা খুলে না বললেও অনেকে বুঝবেন, যে তারেক রহমান যদি সঠিক বাংলা লেখা, সঠিক ইংরেজি লেখা, অর্থাৎ মানে যেভাবে ব্যাকরণ ভিত্তিক লেখা শেখেন 6 মাস বাংলাদেশে, মানে বসে বসে ঘরে দিনে 2 ঘন্টা মাস্টার রেখে, তাহলে দেখবেন তার সরকারের পারফরমেন্সের অনেক উন্নতি হয়েছে। মানুষের যে কোনো উন্নতি কিন্তু ব্যাকরণ থেকে শুরু হয়। ব্যাকরণ যদি না থাকে, এটা লাগামহীন একটা জিনিস হয়ে যায়। আর তার সাথে যদি বোঝার চিন্তার সীমাবদ্ধতা থাকে, এটা আরো আরো খারাপ হয়ে যায়। আর তারেক রহমানের যেসব বুদ্ধিজীবী, এরা তো লেখাপড়া বোঝাপড়া এগুলোর দিকে যেতে চান না, ভাষার ব্যবহারে তাদের কোনো গুরুত্ব নাই বলেই অনেকে প্রচার করে। তো সব মিলে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য আমরা যা ভেবেছিলাম 24শে জঙ্গি উত্থানের পর যে কিছুদিন লাগবে, জঙ্গিরা যেভাবে দেশ গ্রাস করেছে, বছরের পর বছর যেভাবে এই রাষ্ট্রটাকে তারা দখল করে, মানে মানুষের মগজ ধোলাই করেছে, কিন্তু এখন আমরা দেখছি যে আকাশ পাতাল তফাৎ। মানুষ দ্রুত বুঝতে পারছে যে শেখ হাসিনা সরকার কি ছিল, কতটা জনবান্ধব ছিল, বাংলাদেশের মানুষের জন্য কত উপকারী ছিল। সেই বিবেচনায় এই তারেক রহমানের সরকার কতটা আসলে বাংলাদেশের জন্য একটা বিব্রত কর অবস্থা, সেটা মানুষ দেখতে পাচ্ছে। 2 দিন আগে এর মধ্যে আমরা কি দেখলাম, আরেকটা জিনিস দেখলাম যে কত টাউটবাট পার্কে তারেক রহমান মন্ত্রী বানিয়েছেন। সেটার জন্য এটা বলা যে ববি হাজ্জাজ নামে যে ছেলেটা, ও দেখলাম সে তার ওয়াইফ একটা টক শো করছে, তার সামনে ছোট ছোট স্যান্ডউইচ বা বার্গার যাকে বলে এগুলো রাখা। সে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বলছে, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আসল কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবনতি অনেক হয়েছে, এই বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো বোঝার সক্ষমতা তো ববি হাজ্জাজ নামক এই 9-10 বা ইন্টারমিডিয়েট ও লেভেল, এ লেভেল করা ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের নাই, একেবারেই নেই। এই ছেলেটা এইরকম টাউট যদি ওনার মন্ত্রিসভায় থাকে, আমি তো কিছুক্ষণ আগে ফরেন মিনিস্ট্রির কথা বলতে গিয়ে সামাওয়াদে গিয়ে থেমে গেলাম। তারপরে তৃতীয় যে ব্যক্তি আছে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, তার নামই আমি নেই।
কারণ হলো এদের আসলে বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই ধরনের লোকজন যখন তারেক রহমান সরকারে আছে, তারেক রহমানের সরকারে, এটা শুধুই আপনার নয়েজ তৈরি করবে। নয়েজ মানে হলো যে এটা কমিউনিকেশন একটা ল্যাঙ্গুয়েজ নয়েজ, অর্থাৎ নয়েজ হলো একটা বাধা আর কি, মানে তার অগ্রগতিতে তার বাধা। তারেক রহমান সরকারটা খারাপ করছে, এটা আমার কষ্ট লাগে এই জন্য যে সার্বিকভাবে তো আমরা আমাদের বাংলাদেশটা পিছিয়ে যাচ্ছে সব মিলে। একে তো জঙ্গি উত্থান, তারপরে ইউনূসের দুঃশাসন, লুটপাট, এখন তারেক রহমানের সরকারের অদক্ষতা, কিভাবে দেশটা পিছিয়ে যাচ্ছে চিন্তা করুন। শেখ হাসিনা 2024 পর্যন্ত দেশটাকে যেখানে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে আবার যদি শুরু করতে হয়, কবে আমরা শুরু করতে পারবো? হ্যাঁ, জঙ্গি প্রিয় মানুষ এখনো শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আমার এই ভিডিওর নিচে এসে গালি দিবে, কিন্তু গালি খেয়ে তো আমরা থেমে যেতে পারি না। আমাদেরকে তো বাংলাদেশটাকে উদ্ধার করতে হবে, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মূলধারা, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই বাংলাদেশের সবকিছু ভালোভাবে চলবে, বাংলাদেশ এগিয়ে যাবে। সেই কাজটা যদি যারা সেই কাজটাকে স্থবির করে দেয়, বিএনপি এখন যেমন করে দিয়েছে, আর বিএনপির মধ্যে তো আইনের শাসনেরও কোনো বালাই নেই। দেখেন আজকে সবাই বাংলাদেশে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে। বিএনপি যদি জিয়াউর রহমানকে ভালোবাসে বা এই নিয়ে যদি রাষ্ট্রের মধ্যে যদি জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়টা তারা যদি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখে, আজই কাজ হবে তারেক রহমানের, জিয়াউর রহমানের মৃত্যুর বিচারের ব্যবস্থা করা, যাতে আমরা বাংলাদেশের মানুষ জানতে পারি কারা জিয়াউর রহমানকে মেরেছিল, কেন মেরেছিল। এই তারেক রহমানদের সরকার এতবার ক্ষমতা, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যু মানে হত্যার বিচার তারা করে না। যতদিন বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচারে হাত না দেবে, ততদিন বুঝতে হবে যে জিয়াউর রহমান নিয়ে ওদের মায়া কান্নাটার মধ্যে কোনো গভীরতা নেই। এটাতে রাজনীতি আছে। হ্যাঁ, সন্তান হিসাবে তারেক রহমানের আঘাত লাগতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তো সবার আগে এই হত্যাকাণ্ডের বিচারটা করতে হবে বা হত্যার বিচার করতে হবে। সেই দিকে বিএনপির কিন্তু কোনো আগ্রহ নেই। তো যেই দল জেনুইন জিনিসগুলোতে হাত দেয় না, সেই দলের হাতে আসলে বাংলাদেশের অর্থনীতি বলুন, উন্নতি বলুন, রাজনীতি বলুন, কিভাবে আপনি সেই জায়গায় সেই দলকে সেই ভারটা আপনি দিবেন? তারা তো জেনুইনলি কাজটাই করতে চায় না, কোনো কাজই জেনুইনলি তারা করবে না। যেমন এই যে জিয়াউর রহমানের হত্যার বিচার, সেটা তারা কি কখনো করে? তারেক রহমানকে একবার বলতে শুনেছিলাম যে জিয়াউর রহমানের হত্যার বিচার করলে কি জিয়াউর রহমান ফিরে আসবে? এটা খুবই চালাকির কথা, সত্য কথা তো। জিয়াউর রহমানের হত্যার বিচার করলে তো জিয়াউর রহমান ফিরে আসবে না, কিন্তু হত্যার বিচারের মাধ্যমে আপনার যেটাকে বলে ট্রান্সপারেন্সি, সেটা সংরক্ষিত হবে, যেটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ একটা উদাহরণ হিসাবে নিতে পারবে। সেই কাজটা করুন তারেক রহমান। তো সেদিকে কিন্তু আপনারা হাত দিবেন না। আমরা শুধু দেশের মানুষকে হেদায়েত করতে পারি, কিন্তু সবাইকে তো একটু একটু বুঝতে হবে। দেশটা যদি হয়, সবার তো আর বলি না আমি, আমাদের মুক্তিযুদ্ধের দেশ, এই দেশটাকে আমাদেরকে গড়তে হবে। ফলে সমাজে যেসব নয়েজ, রাজনীতিতে যেসব বাধা আসবে, তাদেরকে দ্রুত ওভারকাম করে গিয়ে কিন্তু আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলাদেশের ভালোর জন্য এই কাজগুলো আমাদের করেই যেতে হবে, এর কোনো বিকল্প আমাদের হাতে নেই।